আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 নিয়ে। ওকে, এর আগে আমি চ্যাপ্টার 4 নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি ডিসকাস করব কেমিস্ট্রি চ্যাপ্টার 5 নিয়ে। এখানে একটু হিউজ একটা চ্যাপ্টার, যে টপিক কিন্তু অনেকগুলো আছে। আমি এখানে টপিকগুলো লিখে রেখেছি, টোটাল 13 টপিক ডিসকাস করার মতো। তো আমি স্টার্টিং থেকে যদি শুরু করি, কিছু বেসিক টপিক যেগুলো আগেও পড়া হয়েছে, বাট এখানে একটু শর্টলি ডিসকাশন করা হয়েছে। তো শুরু থেকে দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন। তো ভ্যালেন্সি ইলেকট্রনটা কি? কোনো একটা এলিমেন্টসের আউটার মোস্ট এনার্জি লেভেলে যতটা ইলেকট্রন থাকবে তাকে বলা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন। যেমন হচ্ছে এক নম্বর টপিকটা এখানে, যেমন অক্সিজেনে যদি আমরা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখি 2 6, তা আউটার মোস্ট এনার্জি লেভেল হচ্ছে 6 ইলেকট্রন, তার মানে হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 6। ওকে, তো নাইট্রোজেনের হচ্ছে 2 and 5। ওকে, তার মানে ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 5। ক্লোরিনের হচ্ছে 2 8 7, তার মানে হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 7। তার মানে হচ্ছে দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার মোস্ট এনার্জি লেভেল ইজ কল ভ্যালেন্সি ইলেকট্রন। এটা ইজি টপিক। এরপরে টপিকটা হচ্ছে 2 নম্বর টপিকটা হচ্ছে ভ্যালেন্সি অ্যান্ড ভেরিয়েবল ভ্যালেন্সি। শুরুতে হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ বন্ডিং অফ অ্যান অ্যাটম উইথ অ্যানাদার অ্যাটম হোয়াইল ফর্মিং এ মলিকুল ইজ কল্ড ভ্যালেন্সি। তার মানে হচ্ছে একটা বন্ড তৈরি করার যে ক্যাপাসিটি, তাকে বলা হচ্ছে ভ্যালেন্সি। ঠিক আছে, আর একটু যদি সোজা কথা বলি, কোনো একটা এলিমেন্ট কোনো একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করা বা ডোনেট করা বা শেয়ার করবে যতটুকু একটা বন্ড ফর্মেশনের ক্ষেত্রে বা কোনো একটা মলিকুল ফর্মের ক্ষেত্রে, তাকে বলা হচ্ছে তার ভ্যালেন্সি। তিনটা জিনিস, যেটা অ্যাকসেপ্ট করবে বা ডোনেট করবে বা শেয়ার করবে, তাকে বলা হয় তার ভ্যালেন্সি। যেমন আমরা যদি আমরা মিথেন লিখি, ওকে, CH4 মানে হচ্ছে মিথেন, CH4 এটা মিথেন। অর্থাৎ এখানে একটু যদি দেখি, এখানে হচ্ছে হ্যান্ড থাকবে হচ্ছে 4টা। এখানে খেয়াল করি একটু, তার মানে হচ্ছে এটা বন্ড হয়েছে টোটাল 4টা। ওকে, তার মানে 4টা বন্ডের কারণে 4টা বন্ড, তার মানে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। আবার হাইড্রোজেনের এখানে বন্ড একটা, তার মানে হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে কোনো একটা মলিকুলার ফর্মের ক্ষেত্রে এখানে যতটা বন্ড থাকবে সেই বন্ডের নাম্বারটাই হচ্ছে, যেমন কার্বনের টোটাল বন্ড হচ্ছে 4, তার মানে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। ঠিক আছে, তার মানে হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে, তার মানে হচ্ছে নাম্বার অফ যে ইলেকট্রন যেটা শেয়ার করবে, ডোনেট করবে বা অ্যাকসেপ্ট করবে, তাকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্সি। ভেরিয়েবল ভ্যালেন্সি কি? ভেরিয়েবল ভ্যালেন্সি হচ্ছে কিছু কিছু এলিমেন্টস আছে, কিছু কিছু অ্যাটম আছে যাদের ভ্যালেন্সি হচ্ছে একটার বেশি থাকে, কয়েকটা ভ্যালেন্সি থাকে। যেমন হচ্ছে আমরা দেখে এসেছি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2 4, তারপরে হচ্ছে আমাদের সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2 4 6, তিনটা ভ্যালেন্সি আছে। নেক্সট হচ্ছে আমরা দেখেছি আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 2 3, তারপর হচ্ছে কপারের ভ্যালেন্সি হচ্ছে 1 2। এই যে ভ্যালেন্সি যদি একটার বেশি হয় তখন তাকে বলা ভেরিয়েবল ভ্যালেন্সি। যদি এটা 19 বই এক্সপ্লেন করে নাই যে ভেরিয়েবল ভ্যালেন্সি কেন, এটাকে এক্সপ্লেন করার জন্য একটা রুলস পড়তে হবে, সেটা হচ্ছে হার্টস রুলস। ওকে, তো এই রুলসটা এখানে আমাদের 19 বইয়ে দেওয়া নেই, তবে আমি কোনো একটা লেকচারে এটাকে এক্সপ্লেন করব যে আসলে ভেরিয়েবল কোনো একটা অ্যাটমের বা কোনো একটা এলিমেন্টসের ভ্যালেন্সি কেন ভেরিয়েবল হয়, 2-3টে কেন হচ্ছে। ওকে, যাই হোক, এখন শর্টলি আগে মনে রাখি, আমরা একটু মুখস্থের মতো করে নেব যে ভেরিয়েবল ভ্যালেন্সি কখন বলবো। কোনো একটা এলিমেন্টসের যদি একটার বেশি ভ্যালেন্সি থাকে তখন তাকে বলা ভেরিয়েবল ভ্যালেন্সি। ওকে, তো ভেরিয়েবল ভ্যালেন্সি যদি দেখি, ভেরিয়েবল ভ্যালেন্সির মধ্যে দুইটা টপিক রিলেটেড। একটা হচ্ছে, তার মানে আমরা দেখলাম যে সালফারের ভ্যালেন্সি কিন্তু তিনটা হতে পারে। ভেরিয়েবল ভ্যালেন্সি, সালফারের ভ্যালেন্সি হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি, সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2 4 and 6। ওকে, এরপরে এখানে একটা জিনিস আছে লেটেন্ট ভ্যালেন্সি। ওকে, একটা হচ্ছে লেটেন্ট ভ্যালেন্সি, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভ্যালেন্সি। অ্যাক্টিভ ভ্যালেন্সি আর লেটেন্ট ভ্যালেন্সি একটু দেখি। অ্যাক্টিভ ভ্যালেন্সি। ওকে, লেটেন্ট ভ্যালেন্সি কোনটা? লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে আমাদের, একটু আগে দেখি যদি অ্যাক্টিভ ভ্যালেন্সি কোনটা। যেমন এখানে ম্যাগনেসিয়াম সালফাইড। ওকে, এই ম্যাগনেসিয়াম সালফাইডের মধ্যে এখানে সালফারের ভ্যালেন্সি কত ইউজ হয়েছে? সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2, ম্যাগনেসিয়ামেরও 2, এই জন্য 2 লিখতে হয়নি। তার মানে এই কম্পাউন্ডের মধ্যে, ম্যাগনেসিয়াম সালফাইড কম্পাউন্ডের মধ্যে সালফারের ভ্যালেন্সি ইউজ হয়েছে 2। তো যেই ভ্যালেন্সিটা কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ হয় তাকে বলা হয় অ্যাক্টিভ ভ্যালেন্সি। ওকে, আর লেটেন্ট ভ্যালেন্সি কোনটা? লেটেন্ট ভ্যালেন্সির একটা ফর্মুলা আছে। লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে, কোনো একটা এলিমেন্টসের হাইয়েস্ট ভ্যালেন্সি এবং অ্যাক্টিভ ভ্যালেন্সির যে ডিফারেন্সটা, তাকে বলা হয় আমাদের লেটেন্ট ভ্যালেন্সি। যেমন সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 6, বাট এখানে ইউজ হয়েছে 2, এই কারণে এখানে সালফারের লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 4। আবার আমি যদি বলি, এখানে দেখি সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের ভ্যালেন্সি কত? এখানে সালফারের ভ্যালেন্সি ইউজ হয়েছে কিন্তু 4। কিভাবে? এই যে সালফার ডাইঅক্সাইড, সালফারের ভ্যালেন্সি 4, অক্সিজেনের 2, এখানে কিন্তু 2 দিয়ে মাল্টিপল হওয়ার কারণে, কাটাকাটি যাওয়ার কারণে শর্ট ফর্মে চলে যায়, এই জন্য SO2। তার মানে এখানে সালফারের অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে আমাদের 4। তাহলে এখানে যদি লেটেন্ট ভ্যালেন্সি বের করতে বলতাম, তাহলে এখানে লেটেন্ট ভ্যালেন্সি কত হতো? লেটেন্ট ভ্যালেন্সি হতো হাইয়েস্ট হচ্ছে 6, আর এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে আমাদের 4। সেই কারণে 6 - 4 = 2। ওকে, তার মানে আমরা যদি দেখি
যে এই যে ম্যাগনেসিয়াম সালফাইড, এখানে এখানে লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 4, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এখানে লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 2। আর যদি আরেকটা দেখি সালফার ট্রাইঅক্সাইড, এখানে ভ্যালেন্সি ইউজ হয়েছে কিন্তু 6। কাটাকাটি করার কারণে কিন্তু এই যে SO এখানে 6 এখানে 2, কাটাকাটি করলে কিন্তু SO3 হয়। তার মানে এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কিন্তু 6, তার মানে 6 - 6 এখানে লেটেন্ট ভ্যালেন্সি কিন্তু 0। তার মানে লেটেন্ট ভ্যালেন্সিটা কি? লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে কোনো একটা কম্পাউন্ডসের ক্ষেত্রে যদি যেটা হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি ডিফারেন্স করার পরে যে ভ্যালেন্সিটা পাবো তাকে বলা হচ্ছে আমাদের লেটেন্ট ভ্যালেন্সি। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো। তার মানে ভেরিয়েবল ভ্যালেন্সির টপিক থেকে দুইটা জিনিস মাথায় রাখবো আমরা, একটা হচ্ছে লেটেন্ট ভ্যালেন্সি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। ওকে, এটা ভেরিয়েবল ভ্যালেন্সি কখন হবে? যখন একটার বেশি ভ্যালেন্সি থাকবে তখন তাকে বলা ভেরিয়েবল ভ্যালেন্সি। নেক্সট টপিকটা যদি আমরা একটু দেখি যে সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা। কোনো একটা কেমিক্যাল ফর্মুলা লেখার ক্ষেত্রে 4 নাম্বার টপিক এটা, সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা। রাইটিং কেমিক্যাল ফর্মুলা, কোনো একটা কেমিক্যাল ফর্মুলা লেখার সিস্টেম হচ্ছে 3টা। ওকে, ফার্স্ট টাইম যদি আমরা খেয়াল করি কোনো একটা এলিমেন্টসের যদি আমরা এলিমেন্টসের কম্পাউন্ড যদি লিখতে চাই, এলিমেন্টসের ফর্মুলা লিখতে চাই, এলিমেন্টসের ফর্মুলা লিখতে গেলে মাথায় রাখতে হবে যে নাম্বার অফ অ্যাটমটাকে সাবস্ক্রিপ্ট করে লিখতে হবে। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে রাইট সাইডের নিচে লেখাটাকে বলে সাবস্ক্রিপ্ট করে লেখা। যেমন হচ্ছে অক্সিজেন যদি লিখি আমরা, ও এবং অক্সিজেনের মধ্যে অ্যাটম আছে দুটো, এই জন্য 2 লিখতে হবে নিচে। ওজোন যে গ্যাসটা, এখানে অ্যাটম হচ্ছে 3টা, এই জন্য 3 লিখতে হবে নিচে। ক্লোরিনের ক্ষেত্রে অ্যাটম হচ্ছে দুটো, এই জন্য 2 লিখতে হবে নিচে। ওকে, তার মানে এটা হচ্ছে এলিমেন্টসের ফর্মুলা লেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে নাম্বার অফ অ্যাটমটা সাবস্ক্রিপ্ট করে লিখতে হবে। 2 নাম্বারসের ক্ষেত্রে হচ্ছে কম্পাউন্ডসের ফর্মুলা লেখার ক্ষেত্রে। এবার হচ্ছে কম্পাউন্ডসের ফর্মুলা লিখবো। কম্পাউন্ডসের ফর্মুলা লেখার ক্ষেত্রে এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে যদি আমাদের এরকম যে ভ্যালেন্সিকে ট্রান্সফার করে লিখতে হবে, যেমন অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, এখানে 3 লিখবো, অক্সিজেনের 2, এখানে 2 লিখবো। ওকে, তারপরে হচ্ছে আমাদের যদি লিখি যে অ্যালুমিনিয়াম সালফেট, এই যে অ্যালুমিনিয়াম সালফেট, তো সালফেটের ভ্যালেন্সি হচ্ছে আমাদের 2, এখানে লিখতে হবে 2, অ্যালুমিনিয়ামের 3, এখানে লিখতে হবে 3। ওকে, সালফেট হচ্ছে একটা রেডিকেলস, এরপরে রেডিকেলসটা মনে হয় স্কিপ করে গেছি, রেডিকেলসটা দেখাচ্ছি এরপরে। তাহলে কম্পাউন্ডসের ফর্মুলা লেখার ক্ষেত্রে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যালেন্সিকে ট্রান্সফার করে লিখতে হয়। বাট 3 নাম্বারটা যেটা ভ্যালেন্সিকে ট্রান্সফার করে লেখার ক্ষেত্রে যদি কোনো একটা আমাদের মাল্টিপল যদি মিলে যায়, যেমন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, ওকে, এখানে কার্বনের ভ্যালেন্সি 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2, দেখো দুইটাই কিন্তু 2 এর মাল্টিপল। এখন যদি আমরা শর্ট ফর্মে নেই তাহলে CO2 থাকে। আবার ম্যাগনেসিয়াম অক্সাইড, ওকে, ম্যাগনেসিয়ামেরও 2, অক্সিজেনেরও 2, এখানেও দেখো 2 এর মাল্টিপল, আমরা শর্ট ফর্মে নিলে শুধু MgO। যদি মাল্টিপল হয়, কোনো একটা জিনিস মাল্টিপল দিয়ে যদি মিলে যায় তখন সেটাকে কিন্তু শর্ট ফর্মে নিতে হবে। তাহলে কেমিক্যাল ফর্মুলা লেখার টেকনিক হচ্ছে 3টা বা মেথড হচ্ছে 3টা, একটা হচ্ছে এলিমেন্টসের ফর্মুলা লেখার ক্ষেত্রে আর কম্পাউন্ডসের ফর্মুলা লেখার ক্ষেত্রে 2টা। যদি মাল্টিপল না হয় তাহলে সরাসরি ভ্যালেন্সি লিখে দেবো ট্রান্সফার করে, আর যদি মাল্টিপল মিলে যায় তখন আমরা এটাকে শর্ট ফর্মে নিয়ে লিখতে হবে। ওকে, এরপরে টপিকটা যদি আমরা রেডিকেল নিয়ে ডিসকাস করি, রেডিকেল হচ্ছে গ্রুপ অফ অ্যাটম দ্যাট ডু নট স্টে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড দে পার্টিসিপেট ইন কম্পাউন্ড লাইক এলিমেন্টাল অ্যাটম। ওকে, তাদেরকে বলা হয় রেডিকেল এবং তারা হচ্ছে আয়ন হিসেবে কাজ করে। ওকে, দে অ্যাক্টস অ্যাজ আয়ন। তাহলে আমরা দেখছি হচ্ছে রেডিকেল। তাহলে রেডিকেলসটা কি? রেডিকেল এবং তাদের প্রত্যেকেরই কিন্তু একটা একটা চার্জ আছে। যেমন হচ্ছে, যেমন এই যে অ্যামোনিয়াম, এটা হচ্ছে NH4 এবং এরপর হচ্ছে ফসফোনিয়াম, এটা হচ্ছে PH4 এবং প্রত্যেকের যে চার্জ আছে এই শুধু মাথায় রাখতে হবে যে এই দুইটারই চার্জ হচ্ছে পজিটিভ আর সবগুলো রেডিকেলের চার্জ হচ্ছে নেগেটিভ। ওকে, যেমন এরপরে যদি আমরা যদি আরো দেখি যে এরপর হচ্ছে কার্বনেট, এরপরে হচ্ছে আমাদের সালফেট, তারপরে হচ্ছে সালফাইট। এই যে কার্বনেট হচ্ছে আমাদের CO3 হচ্ছে কার্বনেট, সালফেট হচ্ছে SO4 হচ্ছে সালফেট, তারপরে SO3 হচ্ছে সালফাইট। এই তাহলে এগুলো দেখলাম। এরপর হচ্ছে ফসফেট, এরপরে একটা আছে হচ্ছে ফসফেট PO4, এরপরে হচ্ছে আরও কয়েকটা আছে যেমন হচ্ছে নাইট্রেট, তারপরে হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, এরপরে হচ্ছে হাইড্রোজেন সালফেট। ওকে, এরপরে হচ্ছে আমাদের আছে হাইড্রোক্সিল। যা কিছু পড়বো এখানে এভাবে লেখার একটা কারণ আছে। নাইট্রেট হচ্ছে NO3, হাইড্রোজেন কার্বনেট হচ্ছে HCO3, আর হাইড্রোজেন সালফেট হচ্ছে HSO4, হাইড্রোক্সিল হচ্ছে OH।
একটা জিনিস দেখি, শুধু 3টা রেডিকেল আছে যাদের ভ্যালেন্সি 2। কোনটা কোনটা? কার্বনেট, সালফেট এবং সালফাইট, 3টারই ভ্যালেন্সি কিন্তু 2। আর শুধু একটা আছে যার ভ্যালেন্সি হচ্ছে 3, আর বাকি সবগুলোর ভ্যালেন্সি হচ্ছে 1। এই যে এখানে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম বা হচ্ছে নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, হাইড্রোক্সিল, সবগুলোর ভ্যালেন্সি কিন্তু 1। শুধু 3টা আছে ভ্যালেন্সি, তার মানে এই 4টাকে মনে রাখলেই কিন্তু বাকিগুলো মুখস্থ থাকবে। এগুলো হচ্ছে আমাদের ভ্যালেন্সি। রেডিকেল এবং তাদের ভ্যালেন্সিগুলো পড়তে হবে। এরা হচ্ছে সবসময় আয়ন হিসেবে থাকে, আয়ন হিসেবে কাজ করে, এবং এদের কিন্তু একটা চার্জ আছে। চার্জের ক্ষেত্রে কি মনে রাখবো? শুধু 2টা চার্জ হচ্ছে পজিটিভ, আর বাকি সবগুলো চার্জ কিন্তু নেগেটিভ। ওকে, অতএব এভাবে পড়লে আশা করি মনে থাকবে। একটু দেখে নিতে হবে রেডিকেলগুলো। ওকে, তো অতএব রেডিকেলগুলো কিন্তু আমাদের কম্পাউন্ড ফরমেশনে হেল্প করে। যেমন হচ্ছে একটু আগে দেখেছিলাম যে অ্যালুমিনিয়াম সালফেট যদি লিখি, তাহলে AlSO4, এটা কিন্তু সালফেট হচ্ছে একটা রেডিকেল। সালফেটের ভ্যালেন্সি 2, এজন্য এখানে 2 লিখেছি, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 3, এজন্য এখানে 3 লিখেছি। এটাও কিন্তু একটা কম্পাউন্ড। ওকে, তো এটা দেখলাম হচ্ছে আমরা রেডিকেল। এরপর আমরা দেখবো হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, একটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, একটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, এবং একটা স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, মলিকুলার ফর্মুলা, দেন হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা কি? মলিকুলার ফর্মুলা হচ্ছে কোনো একটা জিনিসকে, কোনো একটা ফর্মুলা যদি আমরা সিম্বল প্লাস নাম্বার অফ অ্যাটম দিয়ে লিখি, নাম্বার অফ অ্যাটমস দিয়ে লিখি, তখন তাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। আর স্ট্রাকচারাল ফর্মুলা কোনটা? কোনো একটা যদি কম্পাউন্ডকে যদি আমরা সিম্বল প্লাস নাম্বার অফ বন্ডস দিয়ে লিখি, নাম্বার অফ বন্ড, ওকে, বন্ড দিয়ে যদি লিখা হয় তখন তাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্মুলা। এক্সাম্পল কেমন? যেমন যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি, যেমন এটা হচ্ছে মিথেন, CH4, এই যে CH4 মিথেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলার এক্সাম্পল। তারপর হচ্ছে প্রোপেন, প্রোপেন হচ্ছে আমাদের C3H8, এটা হচ্ছে আমাদের প্রোপেন। এরপর হচ্ছে ওয়াটার, ওয়াটার হচ্ছে H2O। এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা অ্যাসিড যদি লিখি, এ প্রত্যেকটা যেখানে লিখলাম এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের H2SO4, প্রত্যেকটা মলিকুলার ফর্মুলা। কেন? দেখো প্রত্যেকটা কিন্তু সিম্বল, সাথে ইউজ করেছি নাম্বার অফ অ্যাটম। তার মানে সিম্বল প্লাস নাম্বার অফ অ্যাটম যদি আমরা ইউজ করি, দেন এটাকে বলা হবে মলিকুলার ফর্মুলা। এখন এদের যদি স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা কেমন? সিম্বলটা লিখবো এবং চারদিকে এটাকে এরকম যদি হাতের মাধ্যমে দেখাই, বন্ড দিয়ে দেখাই, তখন এটাকে বলা হবে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা। যেমন এটা মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা। যদি প্রোপেনেরটা দেখি, প্রোপেনেরটাই যেমন তিনটা থাকবে হচ্ছে কার্বন, এবং বাকি সব হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন, প্রত্যেকটাতে হাইড্রোজেন বসিয়ে নেব। ওকে, এবং এটা হচ্ছে আমাদের প্রোপেন। তাহলে এটা হচ্ছে প্রোপেনের, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। দেন যদি আমরা ওয়াটার স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, ওয়াটার স্ট্রাকচারাল ফর্মুলা অক্সিজেন একটা, হাইড্রোজেন দুটো, এটা হচ্ছে ওয়াটার স্ট্রাকচারাল ফর্মুলা। দেন সালফিউরিক অ্যাসিডের যদি স্ট্রাকচারাল ফর্মুলা দেখি, সালফারের ভ্যালেন্সি এখানে ইউজ হয় হচ্ছে 6, তাহলে এই যে এখানে দেন হচ্ছে ও দেন এইচ, এখানে এইচ। ওকে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, প্রত্যেকটা বন্ড ঠিক থাকবে। যেমন সালফারের ভ্যালেন্সি 6, এজন্য এখানে 6টা বন্ড। অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেন ভ্যালেন্সি 2, এজন্য 2টা বন্ড। দেখে অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা, এবং হাইড্রোজেনের বন্ড থাকবে একটা, এটা হচ্ছে হাইড্রোজেনের বন্ড। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা বন্ড, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, এর জন্য বন্ড একটা। তারপর আরো কিছু আছে, যেমন কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা দেখতে চাই, কার্বন ডাইঅক্সাইড, যেমন এই যে কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের বন্ড 4টা, বাট অক্সিজেনের 2টো। ওকে, এটা কেমন? এটাকে লিখতে হবে এভাবে, ও দেখো এখানে কার্বন একটা, অক্সিজেন 2টো, তো কার্বনের হাত তো হবে 4টা, তাই না? কার্বনের 4 হ্যান্ড থাকবে, বিকজ ভ্যালেন্সি হচ্ছে 4। তাহলে এখানে কার্বনের হাত দেখো 4টা মিললে, এবং অক্সিজেনের 2টো মিলতে হবে, এবং এখানে অক্সিজেন আছে 2টা, এই জন্য একটা, 2টা অক্সিজেন, এবং 2টারই কিন্তু 2টা 2টা করে হাত। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা কি? সিম্বল প্লাস যদি নাম্বার অফ অ্যাটম দিয়ে লিখি, তখন এটাকে বলবো আমরা হচ্ছে মলিকুলার ফর্মুলা, এবং সিম্বল প্লাস নাম্বার অফ বন্ডস দিয়ে যদি লিখি, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে অক্টেট অ্যান্ড ডুয়েট টুল। অক্টেট টুল কোডটা, প্রত্যেকটা অ্যাটম স্টেবিলিটি ফর্ম করার জন্য, স্টেবিলিটি ফর্মেশনের জন্য সে কিন্তু ইনার্ট গ্যাসের শেপ নিতে চাইবে। ঠিক আছে, যেমন প্রত্যেকটাই কিন্তু তার আউটার মোস্ট এনার্জি লেভেলে ফুলফিল করতে চাইবে ইনার্ট গ্যাসের শেপটা। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের লাস্ট এনার্জি লেভেলে যদি আমাদের 8টা ইলেকট্রন থাকে, এক্সেপ্ট হচ্ছে হিলিয়ামের লাস্ট এনার্জি লেভেলে 2টি ইলেকট্রন থাকে, আর বাকি সবগুলো ইনার্ট গ্যাসের লাস্ট কিন্তু 8টা ইলেকট্রন থাকে। তার মানে হচ্ছে এক্সেপ্ট হিলিয়াম, অন্য সব ইনার্ট গ্যাসগুলো কিন্তু স্টেবিলিটি ফর্ম করে হচ্ছে আউটার মোস্ট এনার্জি লেভেলে 8 ইলেকট্রন দিয়ে। তার মানে হচ্ছে অক্টেট টুল হচ্ছে সেটাই, কেউ যদি লাস্ট এনার্জি লেভেলে 8 ইলেকট্রন ফর্মেশনের মাধ্যমে
8 ইলেকট্রন ফরমেশনের মাধ্যমে যদি সে অক্টেট ফিল আপ করে বা স্টেবল ফরমেশন করে তখন তাকে বলা হয় অক্টেট টুল। যেমন হচ্ছে, এবং এটা তিনটা ভাবে হতে পারে অক্টেট ফিল আপ করার জন্য, তিনটা জিনিস, বাই ডোনেটিং অর অ্যাকসেপ্টিং অর শেয়ারিং। তিনটা ভাবে হতে পারে, ডোনেটিং, অ্যাকসেপ্টিং অর শেয়ারিং। তার মানে কোনো একটা অ্যাটম সে হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কোনো একটা এলিমেন্ট ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আর ডোনেশন অ্যাকসেপশনের মাধ্যমে যদি সে স্টেবিলিটি ফর্ম করে, এবং তখন তাকে বলা হয় আমাদের অক্টেট টুল। ওকে, তো এখন মডার্ন সায়েন্টিস্টরা কিন্তু এর বাইরে কিন্তু আর একটা রুলস বের করেছে, সেটা হচ্ছে ডুয়েট টুল। অক্টেট টুলের চেয়ে এটা একটু আরো মডার্ন। এটা কেমন? ডুয়েট টুলটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে যদি আমরা ফরমেশনটা দেখি, যে আমরা যদি মিথেনকে ফলো করি, যে মিথেন CH4, এটা হচ্ছে মিথেন। মিথেনটা কিভাবে ফরমেশন হয়? মিথেন হচ্ছে কার্বনের শুরুতে এখানে হচ্ছে একটা কার্বন থাকে, কার্বনের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, দেন সেকেন্ড এনার্জি লেভেলে হচ্ছে 4 ইলেকট্রন। ওকে, সেকেন্ড এনার্জি লেভেলে হচ্ছে 4 ইলেকট্রন, অর্থাৎ 4 ইলেকট্রন 1 2 3 4, এবং এখানে হাইড্রোজেন আছে 4টা হাইড্রোজেনকে এখানে 4টা জায়গায় বসাবো। ওকে, এই যে 4টা জায়গায় 4টা হাইড্রোজেনকে বসালাম, 1টা 2টা 3টা এবং 4টা। এখন আমরা দেখি, এখন এই যে 4টা হাইড্রোজেনকে বসালাম, এবং দেখো এখানে হাইড্রোজেনে কিন্তু একটা ইলেকট্রন, আর এখানে একটা কিন্তু কার্বনে, দুইজন কিন্তু এটা শেয়ার করলো। আমরা পরে যখন দেখবো এটা কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড, কেউ যখন ইলেকট্রন শেয়ার করে তখন তাকে কোভ্যালেন্ট বন্ড বলে। এটা আমরা আসছি একটু পরে ডিসকাশনে। তো এখানে একটু দেখি, এখন কার্বনের লাস্ট এনার্জি লেভেলে দেখো কয়টা ইলেকট্রন হলো, নিজের ছিল 4, এবং হাইড্রোজেন 4টা থেকে সে 4টা নিল, তার মানে এখন লাস্ট এনার্জি লেভেলে কিন্তু টোটাল 8 ইলেকট্রন হলো, তার মানে সে অক্টেট ফিল আপ করলো। এবং খেয়াল করি হাইড্রোজেন, এবং সে স্টেবল হলো কিন্তু, এটাই হচ্ছে আমাদের অক্টেট টুল। এবং হাইড্রোজেনের দেখো লাস্টে কিন্তু দুটা, মানে নিজের একটা ছিল, নিজের একটা, এবং কার্বন থেকে একটা শেয়ার করলো, তার মানে তারও কিন্তু দুটো হলো। অতএব এখানে এটা কিন্তু ডুয়েট টুল। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু 2 2 2 আছে, এই যে 2 ফরমেশনের যে রুলটা তাকে বলা হয় ডুয়েট টুল। এটা আরো ভাবে হতে পারে, যেমন হচ্ছে আমরা যদি এরকম দেখি যে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দেখি আমরা এখানে, ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দেখি, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফরমেশনটা যদি দেখি, ম্যাগনেসিয়ামের ক্লোরাইডের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের রুলসটা কেমন? ম্যাগনেসিয়াম হচ্ছে যেমন এখানে হচ্ছে একটা ম্যাগনেসিয়াম, এবং প্রথমে থাকবে হচ্ছে 2, দেন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 2 এর পরে 8, 2 এর পরে 8, দেন হচ্ছে আমাদের এরপরে থার্ড এনার্জি লেভেলে থাকবে হচ্ছে আমাদের 2। ওকে, এবং এই যে ক্লোরিন, দুইটা ক্লোরিন কিন্তু এই দুইটা জায়গায় অ্যাড হবে। ওকে, দুইটা ক্লোরিন কিন্তু এই দুইটা জায়গায় অ্যাড হবে। কেন ক্লোরিনের জায়গায় এখানে কিভাবে অ্যাড হবে? কারণ আমরা জানি ক্লোরিনে প্রথমে থাকে হচ্ছে 2, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 8, এবং ফাইনালি হচ্ছে 7, 7-এর মধ্যে এখানে 1, আর এই দিকে হচ্ছে 2 4 6 8। দেখো সে কিন্তু একটা শেয়ার করলো কার সাথে? ম্যাগনেসিয়ামের সাথে। এবং এ পাশেও হচ্ছে এরকম একটা ক্লোরিন থাকবে, এবং এ পাশেও একটা ক্লোরিন থাকবে, দেন এই ক্লোরিনে প্রথমে থাকবে 2, দেন হচ্ছে 8, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে 7। ওকে, 7-এর ক্ষেত্রে একটা 1 এখানে, আর এইদিকে হচ্ছে আমাদের 6 আর 1 7। দেখো এখানে কিন্তু এখানেও কিন্তু দুইটা পেয়ার, এই যে একটা পেয়ার, দুইটা পেয়ার, এই জন্য এটাকে ডুয়েট টুল বলা চলে। ঠিক আছে, যে সম্পূর্ণ দেখো আউটার মোস্ট এনার্জি লেভেলে 8 ফিল আপ করলো, কিন্তু ম্যাগনেসিয়ামের এখানে 8 ফিল আপ করলো, সেই সেন্সে সে হচ্ছে অক্টেট টুল। আবার এটা হচ্ছে মডার্ন রুলসটা হচ্ছে, দেখো প্রত্যেকটা কিন্তু ইলেকট্রন, ম্যাগনেসিয়ামটা কিন্তু লাস্ট এনার্জি লেভেলে দুইটা পেয়ার কিন্তু ইলেকট্রন ক্রিয়েট করলো, এই দুইটা পেয়ারের কারণে তাকে কিন্তু বলা হচ্ছে আমাদের এখানে ডুয়েট টুল। ওকে, তার মানে হচ্ছে 1 থেকে, বিশেষ করে 1 থেকে 20 পর্যন্ত এলিমেন্টগুলো অক্টেট এবং ডুয়েট টুল ফলো করে, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবং এটা হচ্ছে একটু মোর অ্যাডভান্স রুলস ডুয়েট টুলটা। অক্টেট হচ্ছে লাস্ট এনার্জি লেভেলে অক্টেট ফিল আপ করার যে রুলসটা, বা ইনার্ট গ্যাসের ফরমেশন শেপ করার জন্য, ফরমেশন করার জন্য যে রুলসটা, সেটাকে বলা হচ্ছে অক্টেট টুলস। এবং লাস্ট এনার্জি লেভেলে যে পেয়ার্স অফ ইলেকট্রন ফর্ম করবে, পেয়ার্স মানে দুইটা ইলেকট্রন ফর্ম করবে, তাকে বলা হচ্ছে ডুয়েট টুল। তাহলে এটা দেখলাম হচ্ছে অক্টেট অ্যান্ড ডুয়েট। এরপর হচ্ছে ইনার্ট গ্যাস। ওকে, যারা হচ্ছে কেমিক্যালি ইনার্ট বা স্টেবল, তাদেরকে বলা হচ্ছে ইনার্ট গ্যাস। যেমন 2 10 18 36, দেন 54 86, এরা হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস। কে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস। এবং ইনার্ট গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস দেখি, এটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2, এটা হচ্ছে 1s2 2s2 2p6, এরপর হচ্ছে 1s2 1s2 2s2 2p6 3s2 3p6,
ওকে, নেক্সট হচ্ছে ক্রিপ্টনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 3d10 4s2 4p6। ওকে, নেক্সট হচ্ছে এখানে যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p6। দেখো প্রত্যেকটা এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়াম শুধু একটা এনার্জি লেভেল 1s2, আর প্রত্যেকটা ইনার্ট গ্যাসের লাস্টে কিন্তু s2 sp6, দেখো s2 p6 এখানে। ওকে, s2 p6 প্রত্যেকটারই s2, এবং প্রত্যেকে দেখো লাস্টে কিন্তু 8 ফিল আপ করেছে, এবং প্রত্যেকটা ইনার্ট গ্যাস হচ্ছে স্টেবল, এবং সেই কারণে সে কোনো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে না, ডোনেট করবে না বা শেয়ার করবে না। ইলেকট্রন অ্যাকসেপশন না হওয়ার কারণে, ডোনেশন না হওয়ার কারণে, শেয়ারিং না হওয়ার কারণে সে কারোর সাথে কোনো ফরমেশন, কোনো কম্পাউন্ড ক্রিয়েট করতে পারে না। ওকে, সেজন্য সে হচ্ছে কেমিক্যালি হচ্ছে ইনার্ট। ওকে, এবং এদের ফরমেশনটা প্রত্যেকটি ইনার্ট গ্যাসের লাস্টে আউটার মোস্ট এনার্জি লেভেলে কিন্তু 8 ইলেকট্রন ফরমেশন হয়। ওকে, সেই কারণে তারা হচ্ছে কেমিক্যালি ইনার্ট। ইনার্ট গ্যাসগুলো হচ্ছে ইনার্ট সেই কারণে। ওকে, কারণ তাদের মধ্যে কোনো ইলেকট্রন অ্যাকসেপ্ট, ডোনেট বা শেয়ার করার কোনো ক্যাপাবিলিটি না থাকার কারণে, কারণ তারা স্টেবল, কারণ তারা নিজেরাই ফুলফিল, আউটার মোস্ট এনার্জি লেভেলটা ফুলফিল থাকে। আউটার মোস্ট এনার্জি লেভেলে যদি 8 ইলেকট্রন থাকে তখন সে ফুলফিল, আর এখানে প্রত্যেকটা ইলেকট্রন, আর এখানে ফার্স্ট এনার্জি লেভেলে 2টা থাকলে ফুলফিল। অতএব এরা ফুলফিল থাকার কারণে এরা কোনো অ্যাকসেপ্ট, ডোনেট বা শেয়ারিং করে না, সেই কারণে এরা হচ্ছে ইনার্ট। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের এখানে কেমিক্যাল বন্ড। তো যেই ফোর্সের কারণে একটা ফোর্স কোনো একটা বন্ড, যে কোনো একটা কম্পাউন্ড ক্রিয়েট করবে, যেই ফোর্সের কারণে একটা কেমিক্যাল বন্ড একটা কম্পাউন্ড ক্রিয়েট করে তাকে বলা হয় কেমিক্যাল বন্ড। ওকে, যেমন প্রত্যেকটা বন্ডের কারণেই, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করে, কিন্তু একটা ফোর্স আছে এদের মাঝখানে, এবং এই ফোর্সের কারণেই কিন্তু সে কিন্তু একটা বন্ড ফর্মেশন করছে, এবং সেই বন্ড ফর্মেশন করার কারণ হচ্ছে, এবং এদের বন্ড ফর্মেশন করার কারণ হচ্ছে তারা কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট, ডোনেট আর শেয়ার করে তারা কিন্তু স্টেবল হতে চায়, এবং ইনার্ট গ্যাসের শেপ নিয়ে স্টেবল হতে চায়। তাহলে যদি বলা হয় যে কেমিক্যাল বন্ডের কজেসটা কি, কজেসটাই হচ্ছে তাদের প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থাকে ইলেকট্রন অ্যাকসেপ্ট, ডোনেট আর শেয়ার করে তারা ইনার্ট গ্যাসের শেপ নিবে। ওকে, এবং তারা স্টেবল হবে, সেই কারণেই কিন্তু কেমিক্যাল বন্ডগুলো ফর্ম করে। এটা হচ্ছে কেমিক্যাল বন্ডের কারণ। নেক্সট যদি আমরা দেখি অ্যানায়ন এবং ক্যাটায়ন, অর্থাৎ আয়ন হচ্ছে দুই ধরনের। আমরা জানি চার্জড অ্যাটমকে বলা হচ্ছে আয়ন। আয়ন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। ওকে, আমরা জানি নেগেটিভ আয়নকে বলা হয়, নেগেটিভ আয়নকে বলা হয় অ্যানায়ন, পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন। কোনো একটা এলিমেন্ট যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, যেমন ফ্লোরিন, সে 9 নম্বরে ইনার্ট গ্যাসের শেপে সে টেনে যাওয়ার জন্য সে হচ্ছে কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন 2 7 8 ফিল আপ করার জন্য সে একটা নিবে। কেউ যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তখন সে নেগেটিভ আয়ন হয়, এবং তখন তাকে বলা হয় অ্যানায়ন। অন দ্য আদার হ্যান্ড, কেউ যখন ইলেকট্রন ডোনেট করবে, যেমন সোডিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হচ্ছে 2 8 1, সে একটা লাস্ট থেকে একটা ডোনেট করে দিলে কিন্তু তার 8 ফুলফিল হচ্ছে। 60টা ইলেকট্রন নেওয়া খুব টাফ, 8 ফিল আপের জন্য সে কিন্তু 7 নিতে হবে, সো সে কিন্তু 7 নিতে পারবে না। 7 না নিতে পারার কারণে সে কিন্তু একটা ডোনেট করে দিলে কিন্তু তার 8 ফুলফিল হচ্ছে। তো সেই কারণে তখন কিন্তু সে স্টেবল, এবং তখন সে পজিটিভ আয়ন হয়। এই জন্য সোডিয়াম হচ্ছে পজিটিভ, সোডিয়াম প্লাস হয়, এবং এই কারণে ফ্লোরিন হচ্ছে নেগেটিভ। ওকে, এই জন্য এটা হচ্ছে অ্যানায়ন। কেউ যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তখন সে নেগেটিভ আয়ন, কেউ ডোনেট করবে তখন সে পজিটিভ আয়ন। তার মানে আয়ন হচ্ছে 2 টাইপস, একটা অ্যানায়ন এবং একটা হচ্ছে ক্যাটায়ন। এবং এরাও কিন্তু ইনার্ট গ্যাসের শেপে যাওয়ার জন্য এবং স্টেবিলিটি ফর্মেশনের জন্য তারাও কিন্তু অ্যানায়ন এবং চার্জড হয়ে যায়, এবং এভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন ফর্ম করে। নেক্সট টপিকটা যদি দেখি আমরা, এখানে কেমিক্যাল বন্ড হচ্ছে আমাদের দুই ধরনের। ওকে, মেইনলি হচ্ছে দুই ধরনের, আরো কয়েকটা বন্ড আছে, মেটালিক বন্ড, হাইড্রোজেন বন্ড। কেমিক্যাল বন্ড মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা আয়নিক বন্ড এবং একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আমরা যদি কেমিক্যাল বন্ডগুলোর দিকে তাকাই, শুরুতে আমরা দেখছি এখানে কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড, কেমিক্যাল বন্ডগুলো আমরা মেইনলি আগে এই দুইটা বন্ড নিয়ে ডিসকাস করছি, একটা আয়নিক বন্ড এবং একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। একটা আয়নিক বন্ড এবং একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। মনে রাখতে হবে যে আয়নিক বন্ড, এখানে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি আগে। আয়নিক বন্ডগুলো কি? আয়নিক বন্ডগুলো হচ্ছে এক্সচেঞ্জিং, ফর্মড বাই এক্সচেঞ্জিং ইলেকট্রন, ফর্মড বাই এক্সচেঞ্জিং। একজন ইলেকট্রন দিবে এবং আরেকজন সেটাকে অ্যাকসেপ্ট করবে, মানে একজন ডোনেশন করবে। মানে ইলেকট্রনের যদি অ্যাকসেপশন এবং ডোনেশন দুইটা একই সাথে হয় তখন তাকে বলা হয় আয়নিক বন্ড। তাহলে ফর্মড বাই এক্সচেঞ্জিং ইলেকট্রন, তাহলে ইলেকট্রনে যদি এক্সচেঞ্জ হয় তখন তাকে বলা হয় আয়নিক বন্ড। এবং এটা হচ্ছে ফর্মড বাই, এটা হচ্ছে শেয়ারিং ইলেকট্রন। ওকে, তার মানে হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যদি কোনো বন্ড তৈরি হয় তখন তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আর এরপরে যে এখানে যদি আরেকটা ইনফরমেশন দেখি, যে এখানে হচ্ছে আমাদের আয়নিক বন্ডটা সবসময় ক্রিয়েট হবে হচ্ছে মেটাল প্লাস নন মেটালের মধ্যে। ওকে, মেটাল প্লাস নন মেটালের যে বন্ডটা তাকে বলা হয় আয়নিক বন্ড। আর এটা হচ্ছে নন মেটাল প্লাস নন মেটালের যে বন্ডটা, দুইটা নন মেটালের মধ্যে যে বন্ডটা হবে তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড।
দুইটা নন মেটালের মধ্যে যে বন্ডটা হবে তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে এখানে কিন্তু অ্যানায়ন এবং ক্যাটায়ন ফর্ম করে। এখানে হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন ফর্ম করে। একটা বন্ড যখন হবে, কেউ যখন ইলেকট্রন এক্সচেঞ্জ করবে, অ্যাকসেপশন বা ডোনেশন ঘটবে, তখন কিন্তু তাদের মধ্যে অ্যানায়ন এবং ক্যাটায়ন ফর্ম করবে। তাহলে অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন আর ফর্মড, তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়ন ফর্ম করবে কোথায়? আয়নিক বন্ডের মধ্যে। আর এখানে যেটা রুলসটা মনে রাখবে, এখানে কোনো অ্যানায়ন ক্যাটায়ন ডোনেট করবে না। তবে এখানে একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে আমাদেরকে, এখানে যে কার্বন হচ্ছে কার্বন অলওয়েজ পার্টিসিপেট ইন কোভ্যালেন্ট বন্ড। ওকে, তাহলে কার্বন কিন্তু একটা জিনিস, একটা এলিমেন্টের কথা মাথায় রাখবো, পার্টিসিপেট ইন কোভ্যালেন্ট বন্ড। যেহেতু এটা অর্গানিক কম্পাউন্ড, সেখানে এটার কথা একটু মাথায় রাখতে হবে, কোভ্যালেন্ট বন্ড। ওকে, সবসময় কোভ্যালেন্ট। কেন কার্বন, কেন কোভ্যালেন্ট বন্ড? কারণ আমরা একটু খেয়াল করি, আমরা কার্বনের আউটারমোস্ট এনার্জি লেভেলে ইলেকট্রন থাকে 4টা, অতএব 4 ইলেকট্রন অ্যাকসেপ্ট করা বা ডোনেট করা সো টাফ। ইলেকট্রন যদি 1 2 3 হয়, তাহলে 1 2 3 অ্যাকসেপ্ট করা যায়, ডোনেশনও করা যায়। কিন্তু 4 ইলেকট্রন অ্যাকসেপশন অর ডোনেশন সো টাফ। সেই কারণে কার্বনের আউটারমোস্ট এনার্জি লেভেলে ইলেকট্রন থাকে 4টা, বাট 4টা ইলেকট্রন অ্যাকসেপ্ট বা ডোনেশন করা সো টাফ। সেই কারণে কার্বন কখনো আয়নিক বন্ড ফর্ম করতে পারে না। কারণ আয়নিক বন্ডের ক্ষেত্রে কেউ দিতে হবে, কেউ নিতে হবে, কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ ডোনেশন করবে। যেহেতু এখানে অ্যাকসেপশন বা ডোনেশন পসিবল না, সেই কারণে কার্বনের ক্ষেত্রে কখনো আয়নিক বন্ড হয় না, কার্বন সবসময় কোভ্যালেন্ট বন্ড হয়। আমরা যদি এখানে এক্সাম্পলগুলো যদি একটু দেখি, যে এক্সাম্পলগুলোর ক্ষেত্রে এক্সাম্পলগুলো এরকম যদি দেখি, সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, তারপরে হচ্ছে আমাদের এখানে যদি ম্যাগনেসিয়ামের দিয়ে দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে আমাদের এখানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে আয়নিক বন্ডের। দেখো প্রত্যেকটা কিন্তু একটা মেটাল, একটা নন মেটাল। ওকে, একটা মেটাল, একটা নন মেটাল, একটা মেটাল, একটা নন মেটাল, একটা মেটাল, একটা নন মেটাল। দ্যাট মিনস মেটাল এবং নন মেটালের যে বন্ডটা, তাকে বলা হয় আয়নিক বন্ড। এরপরে হচ্ছে কার্বন, এরপরে এখানে যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, এই যে প্রত্যেকটা যে মলিকুলগুলো দেখো একটু, এই যে নাইট্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। তার মানে কোনো একটা নন মেটালগুলোতে এভাবে মলিকুল ফর্ম করে। তো এভাবে মলিকুল ফর্ম যেখানেই করবে, সেখানে কিন্তু কোভ্যালেন্ট বন্ড হবে। মেটালগুলো কিন্তু এভাবে কোনো মলিকুল ফর্ম করে না, কোনো মেটাল কিন্তু মলিকুল ফর্ম করে না। ওকে, তো সেই কারণে এখানে মলিকুল, নন মেটাল যারা, তারা এভাবে মলিকুল ফর্ম করবে। আর মলিকুল ফর্ম করার ক্ষেত্রে কিন্তু এখানে কোভ্যালেন্ট বন্ড হবে, মাথায় রাখতে হবে এখানে। এবং একটু দুইটা এক্সেপশন এখানে একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। P4 একটা অ্যাটম আছে ফসফরাসের ক্ষেত্রে, এবং সালফার 8 এর ক্ষেত্রে একটা অ্যাটম আছে। এবং এদের স্ট্রাকচারটা যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে মনে হয় একটু বেটার হয়। যেমন P4 এর স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এমন, অনেকটা এই শেপের P4টা, যে এই যে এখানে তিনটা P4টা হচ্ছে অনেকটা অ্যাটম এরকম, এবং আরেকটা অ্যাটম থাকবে হচ্ছে এখানে এভাবে, এবং এই শেপটা হচ্ছে আমাদের ফসফরাসের। ওকে, P4 ফসফরাস যেটা, তার শেপটা অনেকটা এরকম পিরামিডের মতো। ওকে, এই শেপটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। আর সালফারের ক্ষেত্রে সালফার 8 কোনটা, সালফার 8 হচ্ছে এরকম, এটা হচ্ছে সালফারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে সালফার 8 এর, প্রত্যেকটার সাথে দুইটা করে কানেকশন থাকে। ওকে, এবং দুইটা করে তারা এইভাবে শেয়ার করে, দুইটা বন্ড থাকে। এবং এটা হচ্ছে আমাদের সালফার যেটা সালফার S8, এবং এটা হচ্ছে ফসফরাসের। এই দুইটার কোভ্যালেন্ট বন্ডগুলোর শেপটা অনেকটা এরকমের, এরকম থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ডগুলো। এখন আমরা একটু ডিটেলসে যাব, যে আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম করবে। তাহলে আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ডের ফর্মেশনের জন্য শুরুতে যদি আমরা আয়নিক বন্ডটা দেখি, যে সোডিয়াম ক্লোরাইড। ওকে, একটা ইম্পর্টেন্ট একটা আয়নিক বন্ডের এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। এটা কেমন হবে? সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি শুরুতে দেখি, সোডিয়াম এবং ক্লোরিন একসাথে হয়, সোডিয়াম প্লাস ক্লোরিন একসাথে হয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে। এটা কিভাবে হয়? সোডিয়ামের স্ট্রাকচারটা হচ্ছে এমন, শুরুতে এরকম থাকবে, সোডিয়াম প্রথমে থাকবে হচ্ছে 2 ইলেকট্রন, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2 এর পরে এখানে থাকবে হচ্ছে 8 ইলেকট্রন, দেন হচ্ছে আউটার মোস্ট এনার্জি লেভেলে থাকবে হচ্ছে 1 ইলেকট্রন। ওকে, দেন এখানে যদি ক্লোরিনটাকে বসাই, ক্লোরিন হচ্ছে এখানে প্রথমে হচ্ছে 2 ইলেকট্রন, দেন হচ্ছে 8 ইলেকট্রন, দেন এখানে হচ্ছে আমাদের 7 ইলেকট্রন। ওকে, এখানে হচ্ছে আমাদের 7 ইলেকট্রন। তো এখানে ঘটনাটা যা ঘটবে, সে কিন্তু স্টেবল না, সে কিন্তু সোডিয়াম কিন্তু লাস্টে একটা ইলেকট্রন আছে, সেটা কিন্তু ডোনেট করে দিবে।
অন দ্য আদার হ্যান্ড ক্লোরিন কিন্তু লাস্ট ইলেকট্রন আছে, আউটার মোস্ট এনার্জি লেভেল ইলেকট্রন আছে 7, সে কিন্তু একটা অ্যাকসেপ্ট করবে, কারণ একটা অ্যাকসেপ্ট করলে কিন্তু 8 হচ্ছে। তো এই ক্লোরিন সোডিয়াম যেটা, এই সোডিয়াম কি করবে, তাকে এটা ডোনেট করে দিবে, এটা এভাবে সাইন দিয়ে দেখাতে হবে। ওকে, এবং তখন এভাবে যখন সে ডোনেট করে দিবে তখন কেমন হবে, তখন ফিগারটা হবে, তখন এখানে কিন্তু তখন সে কিন্তু সোডিয়াম প্লাস হয়ে যাবে, সে যখন ডোনেট করে দিবে সোডিয়াম প্লাস, এবং তখন তার এখানে থাকবে হচ্ছে 2, দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে 8, এখানে কিন্তু সে কিন্তু স্টেবল হয়ে গেল। ওকে, সোডিয়াম কিন্তু স্টেবল হয়ে গেল। এবং ক্লোরিন যেটা হবে তখন সে কিন্তু ওটা অ্যাকসেপ্ট করে, সে কিন্তু ক্লোরিন মাইনাস হয়ে যাবে। ওকে, কেউ যখন এই যে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো এবং যখন মাইনাস হয়ে যাবে তখন তার শেপটা হবে, এমন, প্রথমে থাকবে হচ্ছে 2, টু, দেন হচ্ছে 8, আর ফাইনালি হচ্ছে আউটার মোস্ট এনার্জি লেভেলে আগে 7 ছিল, এখন 8 হয়ে যাবে। ওকে, তো এভাবেই হচ্ছে এই দুইটা কিন্তু একসাথে হয়ে, সোডিয়াম আর ক্লোরিন কিন্তু এভাবে একসাথে হয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে। এবং রিঅ্যাকশনটা কেমন হয়, সোডিয়াম সে কিন্তু একটা ইলেকট্রন ডোনেট করলে সে কিন্তু সোডিয়াম প্লাস হয়ে যায়, যেটা ডোনেট করলো সেটা এখানে লিখলাম। এবং ক্লোরিন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করলো, ওই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে সে কিন্তু ক্লোরিন মাইনাস হয়ে যায়, এবং মাইনাস হওয়ার পরেই কিন্তু এভাবেই কিন্তু দুজনে স্টেবল হয়, এবং দুজনে একসাথে হয়ে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে। এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এভাবে একজন ডোনেট করলো, আরেকজন অ্যাকসেপ্ট করলো, এই অ্যাকসেপশন আর ডোনেশনের মাধ্যমে যে বন্ডটা ক্রিয়েট করলো এটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ড। আবার আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি বন্ডটা কেমন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো যে এমন, তাই না, তাহলে দুইটা ক্লোরিন থাকবে, দুইটা ক্লোরিন কেমন হবে, দুইটা ক্লোরিন হবে এই যে ম্যাগনেসিয়াম, প্রথমে হচ্ছে আমাদের এখানে ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম হচ্ছে প্রথম হচ্ছে 2, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2। ওকে, 2, এরপরে হচ্ছে প্লাস হচ্ছে এখানে ক্লোরিন থাকবে, তো এরপরে হচ্ছে ক্লোরিন, তো 2, এখানে দুইটা ক্লোরিন থাকবে, তার মানে হচ্ছে যে একটা ক্লোরিন এবং এখানে হচ্ছে আর একটা ক্লোরিন, তার মানে ক্লোরিন থাকবে হচ্ছে দুইটা। ঠিক আছে, কারণ ক্লোরিন দুইটা লাগবে, ক্লোরিন দুইটার ক্ষেত্রে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের 2 8, এখানে হচ্ছে 7। ওকে, 7 যদি আমরা এখানে দেই, যে পাশে দেই সমস্যা নেই, এখানে হচ্ছে আমাদের 2 8, আউটার মোস্ট হচ্ছে 7, এখানে হচ্ছে 2, তাহলে এখানে কি করবে, তো আমরা জানি ম্যাগনেসিয়াম তো 12, সে কিন্তু দুইটা ডোনেট করবে, তো দুইটা ডোনেট করলে কি হবে, একটা ডোনেট করবে সে এই ক্লোরিনটাকে, আর একটা ডোনেট করবে সে এই ক্লোরিনটাকে। ওকে, তার মানে দুইটা ক্লোরিনই কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তার মানে ম্যাগনেসিয়াম কিন্তু সে কিন্তু দুইটা ফর্ম করলো, দুইটা ডোনেট করলো, এবং দুইটা ক্লোরিন তো অ্যাকসেপ্ট করতে পারে একটা, সেজন্য এখানে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরিন দুইটা ক্লোরিন মিলে কিন্তু দুইটা অ্যাকসেপ্ট করলো, এভাবে কিন্তু দুইটা ক্লোরিন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের। এবং ম্যাগনেসিয়াম অক্সিজেনটাও সেম, ম্যাগনেসিয়াম অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে এখানে যদি আমরা অক্সিজেন দেই তখন কিন্তু থাকবে হচ্ছে 2 and 6। ওকে, ম্যাগনেসিয়াম, আর যদি অক্সিজেনটা যদি দেই, এখানে যদি অক্সিজেনটা বসাতে পারি তাহলে কেমন হবে, অক্সিজেন, তো প্রথমে থাকবে হচ্ছে 2, দেন থাকবে হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে 6। এটাকে যদি আরেকবার একটু ড্র করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে আমাদের 6, এই যে 2 A4, আর দেন এখানে হচ্ছে 6। এই যে দুইটা আছে, এই দুইটা সে কিন্তু অক্সিজেনটাকে ডোনেট করবে, এটাও অক্সিজেনকে ডোনেট করবে, এটাও অক্সিজেনকে ডোনেট করবে, কারণ হচ্ছে অক্সিজেন কিন্তু দুইটা নিতে পারে, তাই না, অক্সিজেন সিরিয়াল 8, সে 10 ফুলফিল করার জন্য দুইটা ইলেকট্রন লাগবে, এবং ম্যাগনেসিয়াম কিন্তু দুইটাই ডোনেট করে। এটা কিভাবে হয়, ম্যাগনেসিয়াম সে কিন্তু দুইটা ডোনেট করে 2 প্লাস হয়ে যায়, এবং ডোনেট করলে কিন্তু দুইটা, অক্সিজেন সে কিন্তু দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেই কিন্তু সে কিন্তু অক্সিজেন কিন্তু 2 মাইনাস হয়ে যাবে, এভাবেই কিন্তু ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন একসাথে হয়ে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করে, এটা কিন্তু একটা আয়নিক বন্ড। ওকে, তার মানে অ্যাকসেপশন এবং ডোনেশনের মাধ্যমে যে বন্ডটা হয় তাকে বলা হয় আয়নিক বন্ড। এরপরে যদি আমরা কোভ্যালেন্ট বন্ডটা দেখি, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যেমন এই যে এটা অক্সিজেন O2, যেটা এটা কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড। এটা কোভ্যালেন্ট বন্ড কিভাবে, এটা হচ্ছে যে একটা অক্সিজেন, ওকে, অক্সিজেন, দুইটা অক্সিজেন থাকবে, তার মানে হচ্ছে একটা অক্সিজেন, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে 2, দেন হচ্ছে 2 এর পরে এখানে হচ্ছে আমাদের 2 এর পরে থাকে হচ্ছে 2 and 6। ওকে, 6 এর ক্ষেত্রে এখানে হচ্ছে এখানে হচ্ছে 1 2,
এখানে হচ্ছে 3 4, এখানে যদি একটা দেই, এখানে দিলাম হচ্ছে 2টা। ওকে, তাহলে 6 থাকে। এবং আরেকটা অক্সিজেন যে তারও কিন্তু লাস্টে কিন্তু 2 and 6 থাকে। তো আমরা এটাকে এমনভাবে যদি ড্র করা যায় যে এভাবে যদি আমরা ড্র করে দিই, এখানে অক্সিজেন তার প্রথমে হচ্ছে 2 এবং লাস্টে যদি থাকে হচ্ছে 6, এই যে 1 2 3 4 5 6। এখন দেখি এই দুইজনে কিন্তু এই অক্সিজেনটা তার দুইটাকে শেয়ার করলো এবং এই অক্সিজেনটা এর দুইটাকে শেয়ার করলো। এখন দেখো আউটারমোস্ট এনার্জি লেভেলে কিন্তু দুটো শেয়ার করার কারণে কিন্তু 8 ফিল আপ হয়ে গেছে। এই যে দুটো শেয়ার যে করলো, এই শেয়ার করার মাধ্যমে যে বন্ডটা, তাকে কিন্তু বলা হয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। যেমন এই যে অক্সিজেন অক্সিজেনের মধ্যে যে বন্ডটা, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড। যদি আমরা হাইড্রোজেনটা দেখি, যে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন থাকে এবং এখানে যদি দেখো আরেকটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা ইলেকট্রন থাকে। দেখো দুইজনেরটা শেয়ার করলো, তাহলে এই হাইড্রোজেনের লাস্টে একটা দুইটা হয়ে গেল, এই হাইড্রোজেনের দুইটা হয়ে গেল। তার মানে এটাও কিন্তু আমাদের একটা কিন্তু স্টেবল হয়ে গেল এবং এটাও কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড। ওকে, এরপরে যদি আমরা যদি দেখি হচ্ছে মিথেনটাকে দেখিয়েছিলাম। মিথেনটা কেমন, এই যে একটা কার্বন থাকে 4টা হাতের মধ্যে কার্বন, কার্বনের শুরুতে থাকে হচ্ছে 2, দেন থাকে হচ্ছে 4। ওকে, তো এই 4 এর মধ্যে এখানে যে 4টা, এখানে কি করবে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন। দেখো প্রত্যেকে কিন্তু হাইড্রোজেন একটা এবং এই কার্বনের একটা, দুইজনে কিন্তু এটা শেয়ার করলো। এখন কার্বনের শেষে কিন্তু 8 ইলেকট্রন হলো এবং সে কিন্তু স্টেবল হয়ে গেল। এবং হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের শেষে কিন্তু 2টি ইলেকট্রন হলো শেয়ার করার কারণে। তাহলে এটাও কিন্তু শেয়ারিং এর মাধ্যমে যে বন্ডটা, এটাকে বলা হচ্ছে আমাদের শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড, তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ওকে, তার মানে দুইটা বন্ড, একটা আয়নিক বন্ড এবং একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এখন এদের যদি আমরা এই বন্ড তো দেখলাম, এদের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি যে এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন, তাহলে শুরুতে হচ্ছে আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক বন্ড, ক্যারেক্টারিস্টিক্স, ওকে, আয়নিক বন্ডের গুলো যদি দেখি, 3টা ক্যারেক্টারিস্টিক্স এখানে মুখস্থ রাখতে হবে খুব ভালো করে। যে এদের হচ্ছে, এদের আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো, এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক বেশি, হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। ওকে, হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। তাহলে মনে রাখতে হবে আয়নিক কম্পাউন্ড যেগুলো, আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক হাই থাকে। দেন হচ্ছে এরা হচ্ছে সলিউবল ইন ওয়াটার। আয়নিক কম্পাউন্ডগুলো পানির সাথে সলিউবল, দ্যাট মিন্স পানিতে মিশে যায়, সলিউবল ইন ওয়াটার। তার মানে আয়নিক কম্পাউন্ডগুলো ওয়াটারে সলিউবল হয়। ওকে, আয়নিক কম্পাউন্ডগুলো হচ্ছে ওয়াটারে সলিউবল হয়। দেন নেক্সট 3 নম্বরে যদি আরেকটা দেখি, এবং এরা হচ্ছে এটা হচ্ছে ওয়াটারে সলিউবল হয় এবং এটা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, তাহলে দেখেন কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাহলে এই 3টে জিনিসকে মাথায় রাখতে হবে। এবং হাই, মেয়েদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট থাকে হচ্ছে অনেক হাই, এবং এরা হচ্ছে সলিউবল ইন ওয়াটার, এবং এরা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে 3টে কিন্তু অপোজিট। 3টে অপোজিট কিভাবে, 3টে অপোজিট হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট লো, এরা সলিউবল ইন ওয়াটার এবং এটা হচ্ছে ওয়াটার সলিউবল হবে এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। ওকে, তাহলে এই 3টে জিনিস, 3টে ক্যারেক্টারকে কিন্তু মুখস্থ রাখতে হবে। 3টে ক্যারেক্টারকে যদি আমরা মুখস্থ রাখতে পারি, দেন এটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারবো এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট হাই হয় কেন। তবে এখানে আরেকটা কথা একটু বলে আসি, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কোনো একটা জিনিস কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে, যেমন আমরা হাইড্রোজেন দেখেছিলাম, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। ওকে, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এদের মাঝখানে যে একটা ফোর্স থাকে, এই ফোর্সটার নাম হচ্ছে, এই ফোর্সটা অনেক উইক হয়, এই ফোর্সটাকে বলা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস ফোর্স, এদের মাঝখানে যে একটা ফোর্স থাকে, সেই ফোর্সটা অনেক উইক হয়, সেই ফোর্সটার নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ওকে, এবং এটা ব্রেকডাউন করা অনেক ইজি। কিন্তু আয়নিক বন্ডের ক্ষেত্রে যে বন্ডটা থাকে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মিলে, পজিটিভ এবং নেগেটিভের বন্ডটা অনেক স্ট্রং হয় এবং এই বন্ডটা ভাঙা খুব ইজি না। তো সেই কারণে তাহলে এদের ভ্যান্ডার ওয়ালস ফোর্স থাকে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে। এবং কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আরেকটা জিনিসকে মাথায় রাখতে হবে, কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম করে, এই ওয়াটারের মধ্যে কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, ওয়াটারের মধ্যেও কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। কিভাবে, ওয়াটারের মধ্যে কেমন, অক্সিজেনের প্রথমে থাকে 2 ইলেকট্রন, দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমাদের 6 ইলেকট্রন। ওকে, 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6, এবং 2টা হাতের মধ্যে 2টা হাইড্রোজেন জয়েন হবে। ওকে, এই কারণে আমাদের এখানে হচ্ছে এটা কিন্তু একটা H2O, এটা কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড। যখন কোনো একটা বন্ড কোভ্যালেন্ট বন্ডে থাকবে, এদের মাঝখানে যে একটা ফোর্স থাকে দুইটা বন্ডের মধ্যে, এখন ইলেকট্রনকে কে অ্যাকসেপ্ট করবে, কার দিকে ইলেকট্রনটা যাবে, দুইজনে কিন্তু ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাকশন করবে। ওকে, অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাক্ট করে কে নিতে পারবে, যার ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ারটা বেশি।
ওকে, যার ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার পাওয়ারটা যার বেশি সে কিন্তু তার দিকে নিতে পারবে। তো এই দুটি এলিমেন্টের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ারটা বেশি, সেই কারণে অক্সিজেনটা হয়ে যাবে নেগেটিভ এবং হাইড্রোজেনটা হয়ে যাবে পজিটিভ। ফুল নেগেটিভ হবে না, এটাকে বলে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ। যেই কম্পাউন্ডগুলোর মধ্যে এভাবে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ আয়ন তৈরি হবে তাকে বলা হয় পোলার কম্পাউন্ড। যেমন ওয়াটারটা হচ্ছে একটা পোলার কম্পাউন্ড, ঠিক আছে? কেমন? এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এটা পসিবল। কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে যখন তারা ইলেকট্রনকে শেয়ার করবে তখন ওই ইলেকট্রনটাকে, দেখো এটা কিন্তু ইলেকট্রনটাকে শেয়ার করলো, সেই ইলেকট্রনগুলোকে দুইজনে তার নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবে। তো যার ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ারটা বেশি সে কিন্তু তার নিজের দিকে নিয়ে যেতে পারবে, তখনই একজনের পার্শিয়াল নেগেটিভ এবং আরেকজনের পার্শিয়াল পজিটিভ হয়ে যাবে। এই পার্শিয়াল নেগেটিভ এবং পার্শিয়াল পজিটিভ ফর্মেশন করার যে প্রসেসটা, এটাকে বলা হয় পোলারিটি এবং কম্পাউন্ডটাকে বলা হয় পোলার কম্পাউন্ড। যেমন ওয়াটারটা হচ্ছে একটা ওয়াটার কম্পাউন্ড, একটা পোলার কম্পাউন্ড। এটা 2 মার্কস কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখতে হবে। তাহলে ওয়াটারটা একটা পোলার কম্পাউন্ড। ওকে, তো এখানে আরেকটা জিনিস, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, ইথানল। এই যে এখানে CH3 CH2OH, এটাও কিন্তু, এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, কিন্তু এটাও একটা পোলার কম্পাউন্ড। এটা পোলার কম্পাউন্ড মাথায় রাখতে হবে। কেন? কারণ এটাকে ভাঙলে এরকম একটা জিনিস পাওয়া যায়, CH3 CH2O, এটা নেগেটিভ এবং এই যে হাইড্রোজেনটা পজিটিভ। এখানে এই ডেল্টা সাইনটা দিতে হবে, এই ডেল্টা সাইন ডেল্টা পজিটিভ। সেই কারণে আয়নিক কম্পাউন্ডের মধ্যে একটা এক্সেপশন আছে ইথানলের ব্যাপারটা, এটা একটু মাথায় রাখতে হবে। ওয়াইজ বন্ড ফর্মেশনের কারণে একটা পার্শিয়াল নেগেটিভ এবং একটা পার্শিয়াল পজিটিভ আয়ন ফর্ম করে, এবং সেই কারণে ইথানলটা একটা হচ্ছে পোলার কম্পাউন্ড। এই কোশ্চেনগুলো 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ভিডিওর সাথে কিন্তু শিটটা আপলোড করবো, যাতে কোশ্চেনগুলো কি কি পড়তে হবে, পুরো চ্যাপ্টারের একটা সুন্দর একটা হ্যান্ড নোট আছে, সেটা একটু ফলো করবা যে কোশ্চেন কি কি আছে। ওকে, নেক্সট হচ্ছে তার পোলার কম্পাউন্ড দেখলাম। তো এরপরে যে তিনটা যে ক্যারেক্টারিস্টিক দেখবো, হাই মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট। এদের আয়নিক কম্পাউন্ডগুলোর মধ্যে মেল্টিং এবং হাই বয়লিং পয়েন্ট বেশি কেন? মেল্টিং এবং বয়লিং পয়েন্ট বেশি থাকার কারণ হচ্ছে এদের মধ্যে যেই যেমন সোডিয়াম ক্লোরাইড, ওকে, এদের একটা হচ্ছে পজিটিভ আয়ন, একটা হচ্ছে নেগেটিভ আয়ন, এবং পজিটিভ আর নেগেটিভ আয়ন থাকার কারণে এদেরকে ব্রেকডাউন করতে অনেক পাওয়ারফুল এনার্জি দরকার হয়, এবং এদেরকে মেল্ট করতে প্রচুর এনার্জি, প্রচুর হিট দিতে হয়, হিট এনার্জির মাধ্যমে। যখন এই ভাইব্রেশনের মাধ্যমে বন্ডটা ব্রেকডাউন হবে, দেনই হচ্ছে এটা ওই ব্রেকডাউন করতে, মানে মেল্টেড স্টেটে নিতে, মানে মেল্ট করতে প্রচুর এনার্জি দরকার হয়। সেই কারণে বলা হয় যে এদের যেহেতু আয়নিক কম্পাউন্ড পজিটিভ এবং নেগেটিভ আয়ন অ্যাট্রাকশন করে আছে, সেই কারণে এদেরকে ব্রেকডাউন করতে অনেক বেশি হিট প্রয়োজন হয়, সেই কারণে তার মেল্টিং পয়েন্ট বেশি। এবং সেই লিকুইড থেকে আবার গ্যাসিয়াস স্টেটে নিতে আরও বেশি হিট দরকার হয়, কারণ হচ্ছে ওইটাকে আরও বেশি সেপারেট করতে হবে, সেই কারণে তার বয়লিং পয়েন্টে বেশি। তাহলে মাথায় রাখতে হবে অপোজিট আয়নের কারণে এটা পসিবল, তার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টে বেশি। এরপর সলিউবল ইন ওয়াটার, তারা ওয়াটারের ক্ষেত্রে কেন সলিউবল হয়? আমরা যদি এবার সোডিয়াম ক্লোরাইডটাকে দেখি, সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা দেখি, এটাকে অনেকটা এমন থাকে, পানিতে দেওয়ার পরে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করে, এবং ওয়াটারের চারদিকে কি হয়, ওয়াটারের আয়নগুলো, এটা ওয়াটার আয়নটা হচ্ছে এমন, অক্সিজেনটা নেগেটিভ, এই অক্সিজেনটা কি করে এটার দিকে থাকে, হাইড্রোজেনগুলো হচ্ছে দূরের দিকে থাকে। ওকে, এই সিগমা দিয়ে দেখাতে হয়, এবং এভাবে থাকে এরকম, এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে এরকম। পানিতে দেওয়ার পরে পানির অপোজিট আয়নটা, দ্যাট মিনস সোডিয়াম তো পজিটিভ আয়ন এবং অক্সিজেন হচ্ছে নেগেটিভ আয়ন, তখন এটা এই চারদিকে এভাবে সারাউন্ডে কিন্তু পানির আয়নগুলোর মাধ্যমে কিন্তু সে সারাউন্ড হয়ে থাকে। ওকে, হাইড্রোজেন, এবং এটা হচ্ছে নেগেটিভ আয়ন। এবং ক্লোরিনটা কিভাবে থাকে? ক্লোরিনটা থাকে হচ্ছে এভাবে, ওয়াটারের হাইড্রোজেন আয়নটা সে এরকম করে থাকে, এরকম হয়ে থাকে, এবং এখানে হচ্ছে এই যে হাইড্রোজেনটা সে হচ্ছে এরকম হয়ে থাকে, হাইড্রোজেন প্রত্যেকটা পজিটিভ আয়নগুলো এটার দিকে থাকে, এবং এখানে এই যে হাইড্রোজেনটা এভাবে থাকে, এবং হচ্ছে এখানে হাইড্রোজেনটা, এটা হাইড্রোজেন, ওকে, এভাবে হাইড্রোজেন, এভাবে দেখো। অতএব কোনো সোডিয়াম ক্লোরাইডকে যদি পানিতে দেওয়া হয়, ওয়াটারে যদি আমরা ডিজলভ করতে চাই, তখন সে পানিতে যখন যাবে তখন এভাবে এই পজিটিভ আয়নকে সে কিন্তু এভাবে চারদিকে কিন্তু ওয়াটারের অপোজিট আয়ন দ্বারা সে কিন্তু চারদিকে অ্যারাউন্ড কভার করে ফেলবে, এবং এভাবে কভার করার কারণেই ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা ডিজলভ হয়ে যায়। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে, এভাবে প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ড এই অপোজিট আয়নগুলোর কারণেই, ওকে, এভাবে ওয়াটার কিন্তু তাকে ডিজলভ করে ফেলছে, এভাবে সারাউন্ড করে ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটাকে ডিজলভ করে ফেলছে। তার মানে মনে রাখতে হবে এভাবে প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ডগুলো ওয়াটারের মধ্যে সলিউবল হয়।
এবং সেইভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার ক্ষেত্রেও যখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এই সেরকমভাবে অপোজিট আয়নের কারণে আয়ন ফর্মেশন না হলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, এইভাবে অপোজিট আয়নের কারণেই ইলেকট্রিসিটি তারা কন্ডাক্ট করে নিয়ে যাবে। ওকে, তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক লো, এবং তাদের মাঝখানে যে ফোর্সটা থাকে সেই ফোর্স অনেক উইক, যে বন্ডটা থাকে বন্ডটা অনেক উইক, ওইটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। সেই কারণে সেটাকে ব্রেকডাউন করা খুব ইজি, সেই কারণে ওটাকে আমরা ইজিলি ব্রেকডাউন করতে পারি। সেই কারণে এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক লো, এবং তারা এভাবে অপোজিট আয়ন তৈরি করে না এভাবে। সেই কারণে হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো ওয়াটারে সলিউবল হয় না, এবং তার মধ্য দিয়ে সেই কারণে অপোজিট আয়ন না থাকার কারণে আয়ন ফর্মেশন না করার কারণে তাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। চ্যাপ্টারের লাস্ট টপিকটা হচ্ছে মেটালিক বন্ড। এখানে আরেকটা বন্ড আছে, আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড ছাড়া আরও একটা বন্ড আছে, সেই বন্ডটাকে বলা হচ্ছে মেটালিক বন্ড। কোন একটা মেটালগুলো যেই বন্ডের মাধ্যমে, যে অ্যাট্রাকশনের কারণে, যে ফোর্সের মাধ্যমে বন্ড হয়ে থাকে, একসাথে থাকে, কম্বাইন্ড হয়ে থাকে, তাদেরকে বলা হয় মেটালিক বন্ড। সেই কারণে আমরা যে আয়রনের বা বিভিন্ন মেটালের যে শেপগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেটালিক বন্ডের কারণেই তারা এই ফরমেশনটা করে আছে। ওকে, তাহলে যেই বন্ডের কারণে, যে ফোর্সের কারণে মেটালগুলো হচ্ছে বন্ড হয়ে থাকে, কম্বাইন্ড হয়ে থাকে, তাকে বলা হয় মেটালিক বন্ড। তাহলে মেটালিক বন্ডের ক্ষেত্রে হচ্ছে জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মেটালের আউটার মোস্ট এনার্জি লেভেলে দেখবা যে হচ্ছে 1, 2 আর 3 ইলেকট্রন থাকে। ওকে, প্রত্যেকটা, যেমন হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়ামের যদি আমরা লাস্ট খেয়াল করি 281, তারপরে ম্যাগনেসিয়ামের লাস্ট হচ্ছে 282, অ্যালুমিনিয়াম লাস্ট হচ্ছে 283। তাহলে প্রত্যেকটা লাস্ট এনার্জি লেভেলে 1, 2, 3 ইলেকট্রন থাকে। যখন 1, 2, 3 ইলেকট্রন থাকবে তখন তারা কিন্তু সেটা ডোনেট করে দেবে। কেন ডোনেট করবে? কারণ হচ্ছে তারা 8 ফিল আপের জন্য তার লাগবে হচ্ছে 5টা, তার লাগবে 6টা, তার লাগবে 7টা, অর্থাৎ এত বেশি ইলেকট্রন অ্যাকসেপ্ট বা ডোনেশন তো পসিবল না। সেই কারণে সে হচ্ছে তারা হচ্ছে ডোনেট করবে। অতএব তারা যখন ডোনেট করবে, কেউ যখন ইলেকট্রন ডোনেট করে তখন সে কিন্তু পজিটিভ আয়ন হয়ে যায়। ওকে, যখন তার মানে মেটালগুলো, প্রত্যেকটা মেটালের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইলেকট্রন ডোনেট করা, আর ডোনেট করলে সে পজিটিভ আয়ন হয়ে যায়। ওকে, তাহলে এই যে এভাবে পজিটিভ আয়ন, প্রত্যেকটা মেটাল হচ্ছে এরকম পজিটিভ আয়ন হয়ে যাবে, পজিটিভ আয়ন হয়ে যাবে। ওকে, এভাবে পজিটিভ আয়ন প্রত্যেকটা হচ্ছে পজিটিভ, এ প্লাস 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 প্লাস, এখানেও হচ্ছে এরকম প্লাস 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 প্লাস, এবং প্রত্যেকটা এরকম সে পজিটিভ আয়ন হয়ে যায়। এবং এই যে পজিটিভ আয়ন হয়ে গেল, এটাকে বলা হয় মেটালিক কোর, এটাকে বলা হয় মেটালিক কোর। ওকে, যে পজিটিভ আয়নটা হলো এটাকে বলা হয় মেটালিক কোর। এবং এদের মাঝখানে ইলেকট্রনগুলো এটার মাঝখানে এরকম ফ্রিলি মুভ করতে থাকে। ওকে, এই ইলেকট্রনগুলোকে বলে ডিলোকালাইজড ইলেকট্রন, এবং এটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, এবং ডিলোকালাইজড ইলেকট্রন। এবং দেখো মেটালগুলো কিভাবে বন্ড করে থাকে, এটা পজিটিভ, এটাও পজিটিভ। দেখো দুইটার মাঝখানে কিন্তু একটা নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ নেগেটিভ চার্জটা কিন্তু দুইটাকে অ্যাট্রাক্ট করছে। এই অ্যাট্রাকশনের কারণে কিন্তু তারা কম্বাইন হয়ে থাকে এবং একসাথে থাকে। এবং এই মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিভাবে পাস করে বা হিট কিভাবে পাস করে, এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ এরা কিন্তু ডিলোকালাইজ ইলেকট্রন, দ্যাট মিনস সে ফ্রিলি মুভ করতে পারে। অর্থাৎ তার এই ফ্রিলি মুভিং পাওয়ারের কারণে, ক্যাপাসিটির কারণে এই মেটালের মধ্যে দিয়ে হিট এবং ইলেকট্রিসিটি দুইটাই কিন্তু কন্ডাক্ট করতে পারে। কার কারণে? ডিলোকালাইজ ইলেকট্রনটার কারণে। সেই কারণে মেটালটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভ এবং হিট কন্ডাক্টিভ। ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে চ্যাপ্টারটা শর্টলি চেষ্টা করেছি যতটুকু পর্যন্ত ডিসকাস করা যায়, ডিসকাসটা মোটামুটি চেষ্টা করেছি। বাকিটা হচ্ছে একটু প্র্যাকটিস করবা, আর কোয়েশ্চেন কিভাবে থাকতে পারে কোয়েশ্চেন আকারে নোট করে দিয়েছি শিটের মধ্যে, একটু শিটটা ফলো করবা। আর থ্যাংক ইউ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।